চলুন আজ আমরা ইতিহাসের এমন একটা বইয়ের ভেতরে ডুব দিই যেটা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পুরোপুরি বদলে দিয়েছিল। বইটার নাম আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। একটু ভাবুন তো, কি অসাধারণ কথা, তাই না? আর মজার ব্যাপার হলো, এই কথাগুলো কিন্তু কোনো রাজা বা মহাবীরের জন্য লেখা হয়নি। লেখা হয়েছিল একজন বিজ্ঞানী আর তার একটা বই নিয়ে। এখান থেকেই বোঝা যায় প্রিন্সিপিয়া ঠিক কতটা প্রভাবশালী ছিল। তো নিউটন ঠিক কী করেছিলেন? তিনি শুধু কয়েকটা নতুন তথ্য খুঁজে বের করেননি না, তিনি আসলে গোটা বিশ্ব জগৎকে বোঝার জন্য একেবারে নতুন একটা নিয়ম, একটা পথ তৈরি করে দিচ্ছিলেন। দেখুন, নিউটনের আগে বিজ্ঞান আর দর্শন কেমন ছিল? তখন জগৎকে ব্যাখ্যা করা হতো কিছু ধোঁয়াশে ধারণা দিয়ে, যেমন বস্তুর আসল রূপ বা গুপ্ত শক্তি। এগুলো মাপা যেত না, প্রমাণ করা যেত না। নিউটন এসে বললেন, এসব চলবে না। তিনি প্রথমবার সবকিছুকে গণিতের একেবারে কাটায় কাটায় মাপা ভাষায় নিয়ে আসলেন। এটাই ছিল আসল বিপ্লব। নিউটন বলবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করলেন। একদিকে সাধারণ কারিগরদের কাজ, যেখানে একটু ভুলচুক হতেই পারে, আর আরেকদিকে হল যুক্তির বলবিজ্ঞান, মানে দর্শনের জগৎ, যেখানে সবকিছু হতে হবে নিখুঁত, জ্যামিতির মতো পারফেক্ট। তার যুক্তিটা ছিল খুব সহজ। ভুলটা যন্ত্রপাতি নয়, ভুলটা মানুষের হাতে। তাই আসল সত্যটা যদি জানতে হয়, তাহলে আমাদের একদম নিখুঁত গাণিতিক হিসাব কষতে হবে। আর এই যুক্তিসম্মত বলবিজ্ঞান বা র্যাশনাল মেকানিক্স জিনিসটা কি? সোজা কথায়, এটা হলো এমন একটা বিজ্ঞান যা যে কোনো শক্তি থেকে কি গতি তৈরি হয় বা কোনো গতি তৈরি করতে ঠিক কতটা শক্তি লাগে তার একদম নিখুঁত হিসাব বের করতে পারে। নিউটন চেয়েছিলেন বলবিজ্ঞান যেন শুধু কারিগরদের একটা কৌশল না থেকে প্রকৃতির সব রহস্য খোলার একটা চাবিকাঠি হয়ে ওঠে। আর নিউটনের স্বপ্নটা কিন্তু ছোটখাটো ছিল না, একদমই না। তিনি যে নিয়মগুলো তৈরি করছিলেন, সেগুলো শুধু পৃথিবীর দুই একটা জিনিসের জন্য নয়। তিনি চেয়েছিলেন এই একই নিয়ম দিয়ে পুরো মহাবিশ্বকে ব্যাখ্যা করতে। মহাবিশ্বের এই বিশাল ধাঁধা সমাধান করার জন্য নিউটনের একটা দারুণ দুই ধাপের প্ল্যান ছিল। প্রথম ধাপ, যা কিছু ঘটছে, যা কিছু নড়াচড়া করছে, সেগুলোকে দেখে প্রকৃতির আসল শক্তিগুলো কি তা খুঁজে বের করা। আর দ্বিতীয় ধাপ, ওই শক্তিগুলোকে ব্যবহার করে মহাবিশ্বের বাকি সব ঘটনাকে ব্যাখ্যা করা। মানে প্রথমে দেখো, তারপর সেই দেখা থেকে পাওয়া জ্ঞান দিয়ে ভবিষ্যৎ বলে দাও। কি দারুণ প্ল্যান! আর এই পদ্ধতি ব্যবহার করে তিনি কি কি রহস্যের সমাধান করার কথা বলেছিলেন ভাবা যায়। গ্রহগুলো কেন সূর্যের চারপাশে ঘোরে, ধূমকেতুরা কোথা থেকে আসে আর কোথায় যায়, এমনকি চাঁদ কেন পৃথিবীর টানে এদিক ওদিক সরে যায়, বা সমুদ্রে কেন জোয়ার ভাটা হয়। নিউটন বললেন, এই সব কিছুর পেছনে আছে একটাই শক্তি, মহাকর্ষ। সব কিছু এক সুতোয় বাঁধা। কিন্তু তার আশা ছিল আরও বড়। তিনি ভাবতেন, আচ্ছা, এই যে মহাকর্ষের মতো আকর্ষণ আর বিকর্ষণের শক্তি, হতে পারে কি যে প্রকৃতির একদম ছোট থেকে ছোট কণার মধ্যেও এই একই নিয়ম কাজ করে? সবকিছুই কি একই ধরনের শক্তি দিয়ে চলে? কিন্তু এত বড় একটা কাজের পেছনে প্রায়ই একটা মানবিক গল্প থাকে, তাই না? এখানেও ছিল। এমন একজন মানুষ ছিলেন যিনি না থাকলে হয়তো নিউটনের এই অসাধারণ কাজটা তার টেবিলের ড্রয়ারেই পড়ে থাকত। পৃথিবীর মানুষ হয়তো জানতেই পারত না। আর সেই মানুষটাকে স্বয়ং নিউটনই তার নাম বলে গেছেন, এডমন্ড হ্যালি। নিউটন নিজে লিখেছেন, হ্যালি তাকে এই বইটা প্রকাশ করতে রাজি করিয়েছিলেন। ভাবা যায়, হ্যালি না থাকলে প্রিন্সিপিয়ার মতো একটা বই হয়তো কোনো দিন আলোর মুখই দেখত না। আর হ্যালি শুধু মুখে উৎসাহ দিয়েই থেমে যাননি। তিনি ১৬৮৪ সালে নিউটনকে গ্রহের কক্ষপথ নিয়ে প্রশ্ন করেন। তারপর তাকে রয়্যাল সোসাইটিতে তার কাজ জমা দিতে বলেন। এমনকি যখন নিউটন রাজি হলেন, হ্যালি পুরো বইটা ছাপানোর সব দায়িত্ব নেন, প্রুফ দেখা থেকে শুরু করে নিজের পকেট থেকে টাকা দেওয়া পর্যন্ত। এক কথায়, তিনি ছিলেন এই প্রজেক্টের আসল চালিকা শক্তি। তো নিউটনের এই কঠিন সব তত্ত্বের কথা তো হলো, এবার চলুন দেখি এই বইটা পড়ে হ্যালির নিজের কেমন লেগেছিল। তার অনুভূতি এতটাই গভীর ছিল যে তিনি বইটার জন্য একটা কবিতায় লিখে ফেলেছিলেন। সেই কবিতাটা শুনলেই বোঝা যায় প্রিন্সিপিয়া তার মনে কীরকম ঝড় তুলেছিল। কবিতায় হ্যালি লিখছেন, বিজিত স্বর্গের গভীরতম দ্বার উন্মোচিত হল। এর মানে কি?
মানে হলো এতদিন মহাবিশ্বের যে রহস্যগুলো আমাদের কাছে বন্ধ দরজার মতো ছিল, নিউটন যেন সেই দরজাটা খুলে দিয়েছেন। যে শক্তি এত দূরের গ্রহ নক্ষত্রকে চালায় সেটার কোনো গোপন কথা রইল না। তিনি আরও লিখলেন, এখন আমরা ভয়ঙ্কর ধূমকেতুদের বাঁকা পথ জানি। একবার ভাবুন, আগে মানুষ ধূমকেতু দেখলে ভয় পেত, ভাবত কোনো অমঙ্গল হবে। আর নিউটনের বই পড়ার পর হ্যালি বলছেন, আরে না, ওটা তো একটা প্রিডিক্টেবল জিনিস, যার পথ আমরা এখন হিসাব করে বের করতে পারি। ভয়টা এইভাবেই জ্ঞানে বদলে গেল। এমনকি পৃথিবীর ঘটনা নিয়েও তিনি লিখলেন। চাঁদের টানে সমুদ্রে কিভাবে জোয়ার ভাটা হয় সেটাও এখন আমরা জানি। ব্যাপারটার সৌন্দর্যটা এখানেই যে নিয়মটা চাঁদকে ঘোরাচ্ছে, সেই একই নিয়ম পৃথিবীর সমুদ্রকে নাড়াচ্ছে। এটাই ছিল নিউটনের তত্ত্বের আসল শক্তি, এর সার্বজনীনতা। তো সব মিলিয়ে এই বইটা আসলে কি করল? চলুন এবার আমরা নিউটনের এই কাজের উত্তরাধিকার নিয়ে কথা বলি। মানে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন, জ্ঞানের কোন নতুন দরজা খুলে দিলেন? হ্যালি মানুষ হিসেবে নিউটনকে কোথায় রাখতেন জানেন? তার মতে অন্য যারা মহান ব্যক্তি, যেমন আইন প্রণেতা বা নগর প্রতিষ্ঠাতা, তারা হয়তো আমাদের জীবনের কষ্ট কিছুটা কমিয়েছেন, কিন্তু নিউটন কি করেছেন? তিনি আমাদের চিন্তাভাবনাকে দেবতাদের স্তরে নিয়ে গেছেন, আমাদের যেন দেবতাদের অতিথি বানিয়ে দিয়েছেন। তাহলে নিউটনের রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসিটা কি? এটা হলো জানার একটা নতুন পদ্ধতি। ১. প্রকৃতির ঘটনাগুলোকে মন দিয়ে দেখো। ২. এর পেছনের গণিতের নিয়মটা খুঁজে বের করো। ৩. সেই নিয়ম দিয়ে বাকি সব কিছু ব্যাখ্যা করো আর ভবিষ্যৎবাণী করো। আর ৪. এটা মনে রাখো যে এই একই নিয়ম সবখানে সব কিছুর জন্য সত্যি। এই পদ্ধতিটাই তো আধুনিক বিজ্ঞানের ভিত্তি। আর শেষ করব হ্যালির সেই অসামান্য কথাটা দিয়ে। একজন মরণশীলের পক্ষে দেবতাদের এর চেয়ে বেশি কাছে যাওয়া সম্ভব নয়। এর চেয়ে বড় প্রশংসার কি হতে পারে? এই একটা কথাই যেন নিউটনের সব কৃতিত্বকে ধরে রেখেছে। আর আমাদের এটা ভাবতে শেখায় যে জ্ঞান আর যুক্তির পথ ধরে মানুষ সত্যি কত উঁচুতে উঠতে পারে।